হোমওয়ার্ক লিখে রাখো। শীটের শীটের 10 নম্বর অঙ্ক হোমওয়ার্ক। বইয়ের 10 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক, আর সিমিলার একটা অঙ্ক আমি করাচ্ছি। সিমিলার একটা করাই দিতেছি। যেহেতু এটার অর্ধেক করা হয়ে গেছে, তাহলে ওইটা আর না ধরলাম। এখন আমরা বই থেকে 18 নম্বর অঙ্কটা বের করবো। 18। সিমিলার অঙ্ক যেহেতু করাইছি, তাহলে আর করাবো না, 18 নম্বর অঙ্কটা বের করবো। 18টা করাই দেই, আর ওটা তোমরা বাসায় করে ফেলবা। তাহলে গত ক্লাসের প্রশ্নে এই আপডেট আপলোড করা হয় না এই কারণেই, কারণ আমাদের অঙ্ক পুরোপুরি কমপ্লিট হয়নি, এই কারণে আপলোড করি নাই। চলো তাহলে আমরা 18 নম্বর অঙ্কটা সলভ শুরু করি। 18। স্যার শুনতে ওয়ালমার্ট পারবো? কোম্পানি। যে 18 নাম্বার, 18 সব জায়গায় 18 নাম্বার। এখানে সেম অঙ্ক, আর 10 নম্বর অঙ্ক, 18 নম্বর অঙ্ক সেম। তোমরা 10 করবা, 18 নাম্বার বাসায় করে নিবা। 18 নম্বর আমি করাচ্ছি, 10 নম্বর তোমরা বাসায় করে নিবা। দেখো, ওয়ালমার্ট ইজ এ ভ্যাট রেজিস্টার রিটেইলার। একজন খুচরা বিক্রেতা আছে, নিবন্ধিত ভ্যাটের। ওয়ালমার্ট নামক একটা প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধিত খুচরা ব্যবসায়ী। দ্য মাস্ট কালেক্টেড ভ্যাট, তারা যা ভ্যাট কালেক্ট করে ফ্রম কাস্টমার, গ্রাহকের কাছ থেকে, সোল অফ গুডস, পণ্য বিক্রয় করে, এন্ড দেন, তারা কি করে, পণ্য যখন বিক্রি করে গ্রাহকের কাছে, সেখান থেকে ভ্যাট তারা কালেক্ট করে নেয়। এবং দেন পরবর্তীতে রিমিটস ভ্যাট, এই ভ্যাটটাকে পরিশোধ করে দেয় প্রপার গভর্নমেন্টাল অথরিটিস। বলা হয়েছে প্রপার গভর্নমেন্টাল অথরিটিস, যথাযথ আহ, সরকারি কর্তৃপক্ষের নিকট এটা পরিশোধ করে দেয়। মানে আমরা বিক্রয়ের সময় ভ্যাট আদায় করে গ্রাহকের আর সরকারের কাছে পরিশোধ করে দিই। বিষয়টা হলো, গ্রাহকের কাছ থেকে নেই, সরকারকে আবার পরিশোধ করে দিয়ে দিই। The following are the selected December 2014 ট্রানজেকশন অফ দ্য ওয়ালমার্ট। ওয়ালমার্টের কতগুলো ট্রানজেকশন দেওয়া আছে ডিসেম্বর মাসের তথ্য। 1 তারিখ থেকে শুরু করে 15 তারিখ। রিকোয়ারমেন্ট এ আর বি দুইটা। 1 নম্বর রিকোয়ারমেন্ট বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ট্রানজেকশন অফ দ্য বুকস অফ ওয়ালমার্ট। ওয়ালমার্টের জন্য জার্নাল এন্ট্রি তৈরি করতে বলছে ইউজিং দ্য পিরিয়ডিক ইনভেন্টরি মেথড। এই যে পিরিয়ডিক বলে দিয়েছে, পিরিয়ডিক বলার কারণে আমাদের পারচেজ সংক্রান্ত লেনদেনকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে, এটা হলো আমাদের মূল কাজ। সরি, পারচেজ সংক্রান্ত লেনদেনকে পারচেজে লিখতে হবে পিরিয়ডিক বলার কারণে। আর যদি আমরা পারপেচুয়াল বলতাম, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হতো। এরপরে দেখো কি বলছে, অ্যাজুম দা ওয়ালমার্ট সাবমিটিং ভ্যাট রিটার্ন এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। বছর শেষে তারা ভ্যাট রিটার্নকে সাবমিট করে, মানে আমি যা ভ্যাট পাইছি আর আমি সরকারকে যা দিয়েছি তার একটা তথ্য উপস্থাপন করে। বি নাম্বার রিকোয়ারমেন্ট বলছে প্রিপেয়ার এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে বলছে শো দা অ্যামাউন্ট অফ দা ভ্যাট, যেখানে ভ্যাট দেখাও, ভ্যাট লাইবিলিটিস এন্ড শো এন্ড শুড বি রিপোর্টেড, এবং তুমি একটা প্রতিবেদন প্রস্তুত করো। বলেছে ব্যালেন্স শিট ডিসেম্বর 31, 2014। এই হলো তথ্য দেওয়া আছে। তার মানে 1 নম্বর রিকোয়ারমেন্টে বলছে ভ্যাটের জাবেদা করে ভ্যাট সাবমিট করতে। 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে যে লাইবিলিটিস হবে সেটাকে আবার ব্যালেন্স শিটে উপস্থাপন করে দেখাইতে বলছে। এই হলো আমাদের অঙ্ক, আমারই কিছু নাই, একদম সহজ। চলেন তাহলে আমরা এই অঙ্কটা করি। তাহলে সিমিলার অঙ্ক এইচডব্লিউ আবার বলে দিলাম, যে এইচডব্লিউ হলো 10 নাম্বার, এটা আপনাদের এইচডব্লিউ। আর এখন করাচ্ছি হলো 18 নাম্বার। 18 নাম্বারটা আমি করাই দিতেছি। দেখেন, প্রথম রিকোয়ারমেন্ট জার্নাল এন্ট্রি, রিকোয়ারমেন্ট এ, জার্নাল এন্ট্রিজ। আর কিছু লিখবো না, ডিরেক্ট অঙ্ক সমাধান শুরু করে দিব। জার্নাল এন্ট্রিজ মোটামুটি সবাই জয়েন আছেন, দুই একজন ছাড়া। ওই দুই একজনে সম্ভবত অঙ্ক পারে, এই জন্য জয়েন করে না। দেখো কে বলছে, ডিসেম্বর 1 তারিখে, ডিসেম্বর মাসের 1 তারিখে বলছে পারচেস 100 ক্যালকুলেটর, 100টা ক্যালকুলেটর ক্রয় করছে, টাকা 200 টাকা ইচ, প্রত্যেকটার দাম 200 টাকা করে। ফর ইলেকট্রো লিমিটেড নামক একটা প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় করছে। ফর ক্যাশ, নগদে, হুইচ আর সাবজেক্ট টু 15% যার, আর ভ্যাটের পরিমাণ যার 15%। ভ্যাট তো দুই রকমের হয়, একটা ইনক্লুসিভ মানে ইনক্লুডিং, আরেকটা হয় হলো প্লাস ভ্যাট। এখানে ইনক্লুডিং বা উইথ কোনো কিছুই লেখা নাই, তাহলে এটা প্লাস ভ্যাটের নিয়ম। তাহলে ডিসেম্বরের 1 তারিখ পারচেস করছি, তাহলে
পারচেজ ডেবিট, ইনপুট ভ্যাট ডেবিট, ইনপুট ভ্যাট ডেবিট, ক্যাশ ক্রেডিট। আচ্ছা, এখন পারচেজ করছে 100 ক্যালকুলেটর 200 টাকা করে, 100 × 200, 20,000। ভ্যাটের সামনে হলো 20,000, 15%। 20,000-কে যদি আমরা 15% কাউন্ট করি, তাহলে 3,000 হবে। আর যোগ করে এখানে হবে 23,000। প্রথম জাবেদা। এটার কারণ আছে, প্রত্যেকটা কিন্তু কারণ লেখা বাধ্যতামূলক। কারণটা একবারে সহজ, আমি যদি লিখেই দিই, টু রেকর্ড ক্যাশ পারচেস প্লাস ভ্যাট @ 15%, এই হলো কারণ। প্লাস ভ্যাট আর উইথ ভ্যাট তো সেম না? প্লাস ভ্যাট, সরি, উইথ ভ্যাট আর হচ্ছে ইনক্লুডিং, এই দুইটা সেম। যে উইথ ভ্যাট আর ইনক্লুড ভ্যাট সেম, প্লাস ভ্যাট, প্লাস ভ্যাটের বিকল্প কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, উইথ ঠিক আছে। ভ্যাট, প্লাস ভ্যাট, এক্সামটেড ভ্যাট, এগুলো এক কথা। এক্সামটেড মানে মুক্ত, এরকম অঙ্ক আমরা পাবো। এগুলো সহজ। যদি ভ্যাটের চ্যাপ্টার না পারো তাহলে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ পাশ করা খুব কঠিন হয়ে যাবে। সহজ চ্যাপ্টার ভ্যাট। আমি হলে পরীক্ষা এটি দিতামই না। আমি প্রশ্ন বানাইলে এই অঙ্ক পরীক্ষা দিতামই না, কইতাম এই চ্যাপ্টার বাদ, শিখতে হইব কিন্তু পরীক্ষা আইতো না। এত সহজ অঙ্ক পরীক্ষা দিলে হইব? প্রত্যেক বছর এই চ্যাপ্টারতে 2টা অঙ্ক হয়, তারপরে ফেল মারে পোলাপান। দেখো, ওয়ালমার্ট ওপেন দা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং টাকা 5,000। 5,000 টাকা ডিপোজিট করে ভ্যাটের একটা অ্যাকাউন্ট তৈরি করছে। তাহলে আমরা লিখবো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ডেবিট, টাকা চলে গেছে এই জন্য ক্যাশ ক্রেডিট। এটার টাকা হলো 5,000। এটার কারণ লিখবা সহজ ভাবে, টু রেকর্ড ভ্যাট ওপেন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, একবারে সহজ, টু রেকর্ড ওপেন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। আমি দুইবার বলতেছি, তোমরা চার্ট করে লিখে নাও। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, এটা হলো জাবেদা। আর কারণটা লেখো টু রেকর্ড ওপেন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। কারণটা আমি মুখে বলে দিই, টু রেকর্ড ওপেন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। তারপরে ডিসেম্বরের 9 তারিখ, ডিসেম্বরের 9 তারিখে বলছে পারচেজ অফিস ফার্নিচার, অফিসের একটা ফার্নিচার ক্রয় করা হয়েছে, হুইচ কস্ট টাকা 37,375, ইনক্লুডিং ভ্যাট 15%। এখন অফিস ফার্নিচার, অফিস ফার্নিচার বলার মানে হলো এটা সম্পদ কিনছে। আর স্থায়ী সম্পদ যদি কিনে, সেক্ষেত্রে ইনক্লুড করা থাকলে ভ্যাট আর আলাদাভাবে লিপিবদ্ধ করা যায় না। আমরা নিয়মের মধ্যে লেখা দিছি, স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়ের সময় ভ্যাটকে আলাদাভাবে লিপিবদ্ধ করা যাবে না, ভ্যাটকে টাকার সাথে ইনক্লুড করে দিতে হবে। এখন কথা হলো, এখানে তারা বলছে ইনক্লুডিং ভ্যাট, তারা ইনক্লুড করেই দিছে, আমাদের কোনো কাজই নাই, টাকাটা আর জাবেদাটা দিয়ে দিব। ক্রয় করছে আচ্ছা, এটা অফিস প্লাস ফার্নিচার। প্লাস ভ্যাট হলে কি হতো এটা? প্লাস ভ্যাট হইলে কি হইতো? প্লাস ভ্যাট হইলে যে টাকাটা আছে তার সাথে 15% যোগ করে অ্যামাউন্টটা বসাই দিতাম। মানে কি বলে, অফিস ফার্নিচার যে অ্যামাউন্টটা ওটার সাথে একবারে ব্রেকেটে প্লাস করে বসাই দিব। জি জি, বসাই দিতাম। ইনপুট ভ্যাট নামে কোনো অপশন আসবে না? না, আসবে না, সম্পদের ক্ষেত্রে আসবে না। ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। অফিস ফার্নিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট, যা টাকা আছে তাই। এই যে 37,375, 37,375, এটাই যেহেতু ওপেন, মানে প্লাস ভ্যাট যদি হইতো ইনক্লুডেড না হয়ে, তাহলে আমরা কি করতাম, 37,375 পার্সেন্টকে, 75 টাকাকে 115% ধরে বসাই দিতাম। মানে হলো এই টাকার সাথে আরো 15% যুক্ত করে তারপরে অ্যামাউন্টটা বসাইতাম, কিন্তু ভ্যাট শব্দটা লিখা যাবে না।
অবশ্যই মনে রাখবো, সম্পদের ক্ষেত্রে ভ্যাট কথাটা লেখা যায় না। তাহলে পরবর্তীতে কি এটা মানে পুরোটা একবারে দেখালো কি হবে, যেমন 37,375 গুণ 100, 115%। 115%? হ্যাঁ, আমরা এভাবে সহজ ভাবে দেখাবো, সহজ ভালো না। আচ্ছা অফিস আচ্ছা, ফার্নিচার লেখা 37,315 ইন্টু 115% দেয়া বহাই দেবো। ঠিক আছে। তারপরে 14 তারিখে বলছে সোল্ড 75 ক্যালকুলেটর 300 টাকা এস ফর দ্য, কি কোম্পানি এটা? মেগাম কোম্পানি ম্যাগনাম, সাপ্লাইজ। ম্যাগনাম সাপ্লাইজ। হ্যাঁ, মেঘনা। মেগনাম, মেগনাম। আচ্ছা, মেঘনাম। আচ্ছা, মেঘনাম সাপ্লায়ার অন অ্যাকাউন্ট ওয়েস আর সাবজেক্ট টু ভ্যাট এত পার্সেন্ট। এখানেও কিন্তু প্লাস ভ্যাট বা ইনক্লুড ভ্যাট নাই, তাহলে আমরা প্লাস ভ্যাট ধরে নিব। তাই এটা বিক্রি করছে টু মেঘনাম, যেহেতু বাকিতে বিক্রি করছে বলেই দিছে কোম্পানির নাম বা অন অ্যাকাউন্ট, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, আউটপুট ভ্যাট ক্রেডিট। এখন কেমনে? 75টা পণ্য সেলের সামনে, 75, দাম হলো 300। কই গেল ক্যালকুলেটর? 75 গুণন 300, অ্যান্সার হইল 22,500। আর ভ্যাটের সামনে লিখবো 22,500, 15%, 15%, 3,375। আর এই দুইটা যোগ করে এখানে হবে যোগ 22,500, যোগ করলে এটার অ্যান্সার 25,875। 25,875 টাকা হলো বাকিতে বিক্রি করছে, তাই অ্যাকাউন্ট রিসিভেবল হয়েছে। যদি বাকিতে না হইয়া নগদে হইতো তাহলে ক্যাশ হইতো, তাহলে ক্যাশ হইতো এটা। এর পরবর্তী তারিখ হইলো 25 তারিখ, ডিসেম্বর 25। ডিসেম্বর 25-এ যেটা বলছে সেটা বলা হয়েছে মেড এ ক্যাশ সেলস, মেড ক্যাশ সেলস টোটাল টাকা এত ইনক্লুডিং ভ্যাট। এখানে ইনক্লুড কথাটা বলছে, নগদে বিক্রি করছে এবং ইনক্লুড, তাহলে যাবে তো হবে ক্যাশ, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, আউটপুট ভ্যাট ক্রেডিট। 20,125 টাকা, তাই আমি ক্যাশের সামনে লিখবো 20,125 টাকা, আর সেলের সামনে লিখবো 20,125 ইন্টু 100 নিচে 115, আর ট্যাক্সের সামনে লিখবো 20,125 উপরে 15 নিচে 115। এখন ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে 20,000, হ্যাঁ 125 ইন্টু 15 ভাগ 115। এটা করার পরে এটার অ্যান্সার আসছে 2,625। আর এটা থেকে এটা বিয়োগ করেও এটাও করা যায়, চাইলে বিয়োগ করতে পারি। 2,625 আর 20,125 থেকে যদি বিয়োগ করে দেই তাহলে এটার অ্যান্সার চলে আসবে 17,500। আর যদি বলো না আমি ক্যালকুলেট করব, তাহলে লিখবো 20,125 ইন্টু 100 ভাগ 115, তাহলে 17,500 এটা। এখন এ হলো আর 25 তারিখ উপরে পর্যন্ত। সিলেকশন, স্যার সেল সিলেকশন হচ্ছে 20,125 গুণ উপরে 100 নিচে 115, হ্যাঁ, 115। আর সেল আউটপুট হচ্ছে নিচে হলো উপরে 100। 15 নিচে 115। হ্যাঁ, উপরে ব্যাটের সামনে উপরে 15 নিচে একশো আচ্ছা, পনেরো ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এই হলো আমাদের যে কটা জাবেদা দেওয়া ছিল, যে কটা অঙ্কের রিকোয়ারমেন্ট জাবেদা চাইছিল সে কটা। এখন কথা হলো, এই অঙ্কের শেষে আরেকটা বিষয় বলছে, সেটা হলো আমাদের অঙ্কে বলে দিছে ভ্যাট সাবমিট করে দেখাইতে, ভ্যাটকে সাবমিট করতে। নর্মালি যদি আমাদের এই অঙ্কটায় রিকোয়ারমেন্ট একটু পড়ি আমি, তোমরা একটু খেয়াল করো।
যদি লেখা থাকতো প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দোজ ট্রানজাকশন, উপরের লেনদেনগুলোর জাবেদা তৈরি করো অন দা বুকস অফ ওয়ালমার্ট ইউজিং দা পিরিয়ডিক ইনভেন্টরি মেথড। ফুল স্টপ পর্যন্ত থাইমা গেছে। অঙ্ক আমরা এনেই থাইমা দিব, শেষ। রিকোয়ারমেন্ট ওয়ান এখানেই শেষ। কিন্তু পরে আবার বলছে দেখো, অ্যাজুমিং ধরো যে ওয়ালমার্ট সাবমিটিং ভ্যাট রিটার্ন এট দ্য এন্ড অফ দ্য মান্থ, মাসের শেষে তারা ভ্যাটকে সাবমিট করে, যদি এই রকম কখনো থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আরো দুইটা জাবেদা দেখাইতে হবে। ওই দুইটা মনে রাখবে, একটা হলো ইনপুটের জন্য আর একটা হলো আউটপুটের জন্য। এখন আমরা কি করব, এটা হলো মাসের শেষে দেখাইতে হয়, আর ডিসেম্বর মাস শেষ মানে হলো 31। আর জাবেদা কয়টা দেখাইতে হবে, জাবেদা দেখাইতে হবে দুইটা। তাহলে 31 তারিখে দুইটা জাবেদা আরো এখানে দেখাইতে হবে। একটা হলো ইনপুট ভ্যাটের জন্য। এখন আমরা দেখবো কি, এই যে যতগুলো জাবেদা করছে তার মধ্যে ইনপুট ভ্যাট কয়টা আছে। আমরা যদি খেয়াল করি, আমাদের ইনপুট ভ্যাট শুধু এই একটা আছে। ইনপুট ভ্যাট শুধু এই একটা আছে। তাই এটা কোন পাশে আছে, ইনপুট ভ্যাট ডেবিট আছে, এটা উল্টা করে দিব। তাহলে জাবেদা হবে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, আর ইনপুট ভ্যাট ক্রেডিট। টাকা হলো 3000। এই এটা কি হলো ইনপুট ভ্যাটের ইনপুট ভ্যাটের অ্যামাউন্টটা? জন্য একটা। হ্যাঁ, ইনপুট ভ্যাটের অ্যামাউন্টটা? ইনপুট ভ্যাটের অ্যামাউন্ট এখানে একটা আছে, আর কোনোটা ইনপুট ভ্যাট নাই, তাহলে একটাই টাকা বসবে। আবার সেম ভাবে আউটপুটের জন্য, তাহলে এটা কিসের জন্য যাবে, হলো ইনপুট ভ্যাটের, ইনপুট ভ্যাটের জাবেদা। আর একটা হবে আউটপুট ভ্যাটের জাবেদা। এই আউটপুট ভ্যাটের জন্য আরেকটা জাবেদা দিতে হবে অবশ্যই। কখন দিব, যদি অঙ্কে ভ্যাট সাবমিটেড বলে অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড বা এন্ড অফ দ্য মান্থ, মাসের শেষে বা বছরের শেষে যদি ভ্যাট সাবমিটিং লেখা থাকে, তখন আমরা এই দুই জাবেদা দিব। আচ্ছা, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট সাবমিটিং করতে বললে বুঝবা ক্লোজিং এন্ট্রি করতে হয়। এখন আউটপুটের জন্য, এখন আউটপুট খুঁজবো আমরা। আউটপুট যদি খুঁজি, এখানে একটা আউটপুট পাইতেছি এই যে 14 তারিখে, যেটা হলো 3375। আবার এইখানে একটা পাইতেছি 2625। তা আমাদের কাজ হলো এই দুইটার যোগ করা, 3375 যোগ 2625, এটার অ্যান্সার আছে 6000। এই 6000 টাকার একটা আউটপুট ভ্যাট দেখাইতে হবে। এই আউটপুট ভ্যাট গুলো আছে ক্রেডিট, আমরা উল্টায়া দিব, উল্টায় দিলে ডেবিট হয়ে যাবে। তাহলে জাবেদাটা হবে ও ইউটি আউটপুট ভ্যাট ডেবিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা হলো 6000। কেমনে হইলো প্রয়োজনে লিখে নিতে পারো, যে এখানে 3375 এর সাথে আমরা 2625 যোগ করছি। এই হলো আউটপুট ভ্যাট, এই হলো রিকোয়ারমেন্ট ওয়ান শেষ। এটার মতো সেম হলো 10 নম্বরটা। গত ক্লাসে আমি এতটুকু করানোর পরে তোমরা আর খুঁজে পাই নাই, একজন ছিল শুধু, চাইছিলাম ওরে করে দিতে, ও তোমগো দিকে স্যাক্রিফাইস করছে যে স্যার থাক ওরা আসুক একদিনে করি। আচ্ছা, যাই হোক। চলো আমরা রিকোয়ারমেন্ট টুটা করবো। রিকোয়ারমেন্ট টুতে কি বলছে সেটা আমরা একটু দেখি। রিকোয়ারমেন্ট টুতে আমাদের বলা হয়েছে যে প্রিপেয়ার এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, একটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে বলছে। আবার ভ্যাট লাইবিলিটিস হিসাবে যে অ্যামাউন্টটা হবে সেটাকে ব্যালেন্স শিটে রিপোর্ট করে দেখাইতে বলছে। তার মানে রিকোয়ারমেন্ট টু এর মধ্যে দুইটা বিষয়। এখন তোমরা যদি এইটুকু করা হয়ে যায় তাহলে আমি একটু মুছে ফেলবো, কারণ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টটা আমাকে করে দেখাইতে হবে। এই দুই জাবেদা লিখলাম, এই কোনা দিয়েই করব। চলো রিকোয়ারমেন্ট টু, রিকোয়ার বি, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, এটা হলো খতিয়ানের ঘর। এখন আমাকে বলো, আমি কি চলমান জেড ছকে খতিয়ান করব না টি ছকে করব, যেটা কইবো ওটা করে নিলাম।
চলমান জের করেন। চলমান জের। আচ্ছা, তাহলে চলমান জেরে সব করে ফেললাম। তারিখের ঘরে এত বড় দিয়ে কি করব? ব্যালেন্সের ঘর দুইটাই দিতে পারি, আচ্ছা দুইটা দিয়েই করাই। স্যার বইয়ে দেখছিলাম হচ্ছে আপনার যে ডান দিকে ডেবিট ক্রেডিট না দিয়ে শুধু ব্যালেন্স লেখা, অমনি দিলেও কি হবে? হ্যাঁ হ্যাঁ হবে, কেন হবে না? অবশ্যই হবে, আমি একটাই প্রথম দিতে চাইছিলাম। তারপরে পুরাটা দাও, তোমাদের ইচ্ছা। যেহেতু প্রথম খতিয়ান করাইতেছি তাই আমি পুরাটা লিখছি। ব্যালেন্সের ঘর মনে রাখবে, একটা দিলেই হয়, দুইটা না দিলেও চলে। ব্যালেন্স একটা ঘর দিলেই হবে। এখানে হলো টাকা, এটা হলো ডেবিট, এটা হলো ক্রেডিট, আর এটা হলো ব্যালেন্স। ব্যালেন্স এটা হলো ডেবিট, এটা হলো ক্রেডিট, আর ব্যালেন্স এটা হলো টাকা। এখন আমাদের কাজ হলো এই খতিয়ান থেকে এন্ট্রি গুলোরে দিকা দিকা বহায় দেওয়া। যেদিকে আছে সেদিকে বসাবো, কথাটা শুধু কষ্ট করে একটু বিপরীত লেখালাম। চলো, যেখানে যেখানে ভ্যাট আছে আমরা যদি দেখি, প্রথমটা এই যে ভ্যাট আছে, এটা তারিখ ছিল কয় তারিখে? প্রথমে ভ্যাট ছিল, এই তারিখটা 1 তারিখ ছিল। তাহলে আমরা এখানে তারিখ দিব ডিসেম্বর 1। ভ্যাট আছে ডেবিট দিকে, তাহলে আমরা লিখবো ডেবিট পাশে 3,000। আবার এখানেও লিখবো 3,000। কথাটা লিখবো বিপরীত, ক্রেডিট তার মানে ক্যাশ। মনে রাখবা, টাকা সমান দিকের বসবে, শুধু কথাটা বিপরীত পাশের বসবে। এরপরে পরবর্তীতে আবার ভ্যাট আছে, এই যে ভ্যাট 5 তারিখ, তাহলে আমরা তারিখ লিখবো 5 তারিখ। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট আছে ডেবিট পাশে, তাহলে আমরা টাকা লিখবো ডেবিট। আর এখানেও ডেবিট, এটা ডেবিট, যোগ করলে হইব 8,000। আর কথাটা কষ্ট করে বিপরীত লিখবো, এটার নাম হলো ক্যাশ। আচ্ছা হইলো। তারপরেরটায় ভ্যাটটাই, পরেরটায় ভ্যাট আছে, ক্রেডিট দিকে ভ্যাট আছে, এই যে ক্রেডিট পাশে ভ্যাট। তাহলে তারিখ আছে 14 তারিখ, আমরা এখানে তারিখ লিখবো 14। 14 তারিখ লিখে আমরা ক্রেডিট পাশে টাকা বসাবো 3,375। আর কথাটা লিখবো বিপরীত, সেটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল। এখন আমাদের কাজ হলো এটা বিয়োগ করা। 8,000 ছিল, এটা থেকে 3,375 বিয়োগ। এটা করার পরে আনসার থাকে 4,625। আচ্ছা, আবার আমরা ভ্যাটের দিকে যাব। এই হলো ভ্যাট, এখানে আরেকটা ক্রেডিট দিকে ভ্যাট আছে, তারিখটা হলো 25 তারিখ। আছে ক্রেডিট দিকে 2,625 টাকা। এই যে লিখলাম 2,625, কথাটা লিখবো বিপরীত, বিপরীত কথাটা হলো ক্যাশ। বিপরীত কথাটা হবে ক্যাশ। এখন কাজ হলো এটা ডেবিট এটা ক্রেডিট, আমরা বিয়োগ করে দিব, বিয়োগ করব 2,625। এটা বিয়োগ করলে অ্যান্সার থাকবো 2,000। আমরা এর নিচের খুদা খাম্বা যা আছে সব মুইছা দিব। এই হলো আমাদের ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট করা শেষ। এরপরে আমাদের যে কাজ, সেটা হলো এই ভ্যাট ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টকে করা শেষ হইলে আমাদেরকে আরো একটা বিষয় ব্যয় করতে স্যার বলছে, সেটা হলো 31 তারিখে ভ্যাট ভ্যাট গুলো আসবে না, 31 তারিখের গুলা? যে না এগুলো খতিয়ানে আসবে না, মনে রাখবা কখনোই এগুলো খতিয়ানে আসবে না। সাবমিটিং এর ভ্যাট কখনোই খতিয়ানে আসবে না, মনে রাখো, হ্যাঁ? ওকে। কখনোই আসবে না, এটা মনে রাখবা। এখন ব্যালেন্স শিট। হ্যাঁ, এখন আবার আমরা এটাকে যদি এটুকু করা হয় তাহলে আমার আওয়াজ দিও। এখন আমরা ব্যালেন্স শিটে করব। এখন ব্যালেন্স শিটে আমরা ভ্যাট সাবমিটিং হিসাবগুলো একটু প্রদর্শন করে দেখাই দিব। আহামরি কিছু না, এটা পোলাপান্না জিনিস। ছোট্ট করে একটা ঘর আঁকবো, আমরা লিখবো ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট ডিসেম্বর 31,
এই অঙ্কে কোনো সাল লেখা ছিল? কোনো সাল টাল আছে? দুই কোনো হাজার 14? 2014। 2014। কোম্পানির নাম আছে ওয়ালমার্ট লিমিটেড, এটি লেখা নিও, পরীক্ষায় কিন্তু এটি সব দিতে হইব। এখন আমরা এই ঘরটা যে বসাবো এই হলো ব্যালেন্স শিটের ছোট একটা ঘর। এখন কথা হলো এখানে আমি কি লিখবো এটা আমাদেরকে বুঝে নিতে হবে। প্রথমত তোমরা একটু খেয়াল করো, দুইটা জাবেদা দিছিলাম 31 তারিখে, একটা হলো সাবমিটিং আউটপুট ভ্যাট, একটা হলো ইনপুট ভ্যাট। তোমাদেরকে বলতে হবে ইনপুট ভ্যাট বড় না আউটপুট ভ্যাট বড়, এটা একটু আমাকে বলতে হবে। আউটপুট ভ্যাট। আচ্ছা, আউটপুট ভ্যাট যদি বড় হয় তাহলে লাইবিলিটিস পাশে বসে, মনে রাখবা। আউটপুট ভ্যাট বড় হলে এটা ছোট করে লিখে রাখবা, আউটপুট ভ্যাট বড় হলে লাইবিলিটিস এ বসবে, আর ইনপুট ভ্যাট বড় হলে অ্যাসেট পাশে বসবে। তাহলে আমরা এখানে লাইবিলিটিস লিখবো, আর এখানে লিখবো টাকা, এখানে লিখবো হলো ভ্যাট পেয়েবল, ভ্যাট পেয়েবল লিখে দিব। লাইবিলিটিসে কেন লিখলাম বুঝলাম। আচ্ছা, আউটপুট ভ্যাটটা কত হয়েছিল আমাকে বলো তো? ছয় জাবেদা হাজার 6,000। আর ইনপুট ভ্যাট কত হয়েছিল? 3,000। 3,000। অর্থাৎ আউটপুট থেকে ইনপুট বিয়োগ করব, ব্যালেন্স শিটটা অনেক বড় হয়। এই যে শেষ, এই অ্যান্সার হলো 3,000। এখন এটা অনেক সময় অ্যাসেটে বসবে, অনেক সময় লাইবিলিটিসে বসবে। বুঝাই তো দিলাম। এটা আউটপুট এটা ভ্যাট বুঝলাম না স্যার, মানে ইনপুট ভ্যাট যদি বড় হইতো তাহলে আমরা মানে প্রথমে হচ্ছে অ্যাসেট লিখতাম। এখানে অ্যাসেট লিখতাম, হ্যাঁ। বুঝছো? আর না হলে সবটা যদি এমন পছন্দ না হয় এইভাবে করবা, এভাবে করলে দূষণীয় হয়ে যায়। কারণ দেখো, তুমি এইটা করছো চলমান জেড ছকে, হ্যাঁ, আবার এইটা করতেছো টি ছকে, সার খেপা যাইয়া বাইতে পিটাই যাইতে পারে, যে যাই পিটাই পাটাই আহি। এখন এইরকম যদি করো না, দেখতে বিশ্রী লাগে। যদি ব্যালেন্স শিট তুমি এইটা করছো দেখো আধুনিক পদ্ধতিতে, এটাও আধুনিক পদ্ধতি, আর এটা হলো চলমানের চক না, এটা হলো সনাতন পদ্ধতি। এখন তুমি যদি এমনে করো তাহলেও হবে, কিন্তু এটার সাথে তো এটা সাংঘর্ষিক হয়ে যায়, যে অর্ধেক তুমি আমেরিকান অর্ধেক তুমি ইয়ের মানে ব্রিটিশ। না, ওইটা না, মানে যে ফার্স্টে বললেন না যে যে ইনপুট ভ্যাট বেশি হলে অ্যাসেট পাশে বসবে, হ্যাঁ তারপর হ্যাঁ, আউটপুট ইনপুট ভ্যাট ভ্যাট বেশি বেশি হলে হলে লাইবিলিটি, অ্যাসেট মানে পাশে। এইটা বুঝি নেই আসলে, এই কথাটা বুঝি নেই। ইনপুট ভ্যাট মানে আমরা যে যতগুলো জাবেদার মধ্যে ইনপুট ভ্যাট দিয়েছি ওগুলো দেখতে হবে, যতগুলো জাবেদার মধ্যে ইনপুট ভ্যাট দিয়েছি এখানে ইনপুট ভ্যাটের যোগফল গুলো আর আউটপুট ভ্যাটের যোগফল গুলো, অর্থাৎ ভ্যাট সাবমিটিং এর যে 31 তারিখে দুইটা জাবেদা দিছি, তার মধ্যে একটা জাবেদা দিছি ইনপুট ভ্যাটের জন্য, আর একটা দিছি হলো আউটপুট ভ্যাটের জন্য। তোমাদেরকে দেখতে হবে ইনপুট ভ্যাটের টাকা বড় না আউটপুট ভ্যাটের টাকা বড়। যদি ইনপুট ভ্যাটের টাকা বড় হয় তাহলে অ্যাসেট পাশে লিখবো, আর যদি আউটপুট পাশে টাকা হয় তাহলে লাইবিলিটিস পাশে লিখবো। আচ্ছা স্যার, তাহলে দুটোটাই কি আপনার ভ্যাট পেয়েবল হবে? অ্যাসেট পাশেও ভ্যাট পেয়েবল, এই কোনটা লাইবিলিটিস হবে ভ্যাট পেয়েবল, আর অ্যাসেট পাশে ভ্যাট ডিপোজিট। ভ্যাট ডিপোজিট। ভ্যাট ডিপোজিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তখন হতো কি হতো, মানে ভ্যাট ডিপোজিট লিখে ওই ইনপুট থেকে অ্যাসেট পাশে বসায় দিতাম। আউটপুটের, হ্যাঁ অ্যাসেট পাশে ইনপুট থেকে আউটপুটের অ্যামাউন্টটা মাইনাস করে তারপর ওটা আনসার করে দিতাম। জি জি। তবে আচ্ছা মনে আচ্ছা, ঠিক রাখবা আছে। কোনো সময় ইনপুট হবে না, মানে বেশিরভাগ সবসময় আউটপুটটাই হয়। লাইবিলিটিসই হবে, সবসময় লাইবিলিটিস হবে। আচ্ছা আচ্ছা। ম্যাক্সিমাম সময় লাইবিলিটিস হবে, ইনপুটেরই হবে না। আচ্ছা, এটা হইলো। আমি হোমওয়ার্ক দিয়েছি কিন্তু একটা, অবশ্যই হোমওয়ার্কটা তোমরা করবা। হোমওয়ার্কটা অবশ্যই করবা। যে অঙ্কটা দিয়েছি তোমরা একটু লিখে নাও, এটা কিন্তু বাসায় করবা। 28 নাম্বার অঙ্ক বাসায় করবা, 28 নাম্বার অঙ্ক বাসায় করবা, অবশ্যই বাসায় করতে হবে 28। হ্যাঁ, 28 নাম্বার অঙ্কটা বাসায় করব। এখন আমরা জাবেদার অঙ্ক কি পাইছিলে? এখানে যারা যারা আছো সবাই একটু আমারে বলো তো, জাবেদার অঙ্ক সবাই পাইছো? স্যার এখন যে জাবেদা গুলো করলাম এই জাবেদা। প্রথম ক্লাসে একটা জাবেদার অঙ্ক করাইছিলাম প্রথম দিকে। হ্যাঁ পাইছি।
27 নাম্বার অঙ্ক হোমওয়ার্ক লেখা রাখো, 28 27 এই দুটো হোমওয়ার্ক। 27 28 10 হোমওয়ার্ক লিখে নাও, 27 28 10 সেম অঙ্ক, আমার যাতে করাই দিতে না হয়। 27 28 10, 27 28 10 সেম অঙ্ক। 27 28 10। এখন আমরা 13 নম্বর অঙ্ক করব, অঙ্ক নম্বর 13। 13 নম্বর অঙ্কে একটু যাব, অঙ্ক নম্বর 13-তে যাই। না না 13 না, এখন হ্যাঁ হ্যাঁ 13ই করাই আগে। থাক, একজনে আবার জয়েন করে নাই, এটা নিয়ে আসছি একটা। তোমরা লিখে নাও 16 নম্বর অঙ্ক, 16 17 লিখে নাও একটু কষ্ট করে, 16 17। হোমওয়ার্ক। হ্যাঁ এগুলা সেম অঙ্ক, পারবা তোমরা। 16 17, 16 17-র পরে স্যার আর না। হুম, আর করবা না? আচ্ছা ঠিক আছে, আমি করাই তাহলে একটা। কোনটা করাবো, একটা নতুন অঙ্ক করাই দিই, যেটা নতুন স্যার টাইপের ভ্যাট, একটা। এই চ্যাপ্টারের মধ্যে স্যার তো তিনটেই আছে না? জার্নাল, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট, এই তিনটেই তো আছে। আরো আছে, আরো আছে? জি আরো আছে, আরো অনেক ধরনের অঙ্ক আছে। স্যার 17 নাম্বার অঙ্কটা একটু মেন স্কোয়ার গুলো একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আমি বুঝি নাই। 17 নাম্বার অঙ্কটা স্যার একটু বুঝিয়ে দিলে ভালো হয়, যে রিকোয়ারমেন্ট গুলো। 17 নম্বর অঙ্ক বোঝাই দিলে ভালো হয়? 17, দাঁড়াও বের করতেছি। 17 17 বুঝাই দিলে ভালো হয়। 17 নম্বর অঙ্কের কি সমস্যা? ও আচ্ছা, 17-র মতো একটা আমি করাই দেই, তাহলে তুমি 17 পারবা। 17-র মতো একটা করাই, হ্যাঁ তাহলে ভালো হয়। 17-র মতো একটা করাই সেম, তাহলে তুমি 17 পাইরা লইবা। ঠিক আছে, চলো এই টাইপের অঙ্ক, প্রথম ক্লাসে যে টাইপের অঙ্ক করাইছি ওই টাইপের একটা অঙ্ক করাবো। প্রথম ক্লাসে যে অঙ্ক করাইছি, একটু ধৈর্য ধরে সবাই করো তাহলে। সেম টাইপের অঙ্ক আমি বলতেছি কত নাম্বার। একটা অঙ্ক করাই, তোমরা একটা কাজ করো, 25 নম্বর অঙ্কটা বাই করো, আরেকে লিমিটেড, এটা বাই করো 25। আর কি হারিকেন লিমিটেড? হ্যাঁ পাইছো? আরেকে, আরেকে লেখা, আরেকে, ও আর একে। আরেকে 25 নম্বর অঙ্ক। সবাই একটু নাম্বারের দিকটা, 25 নম্বর অঙ্কটা বাই করো, তাহলে আমি 25 পারলে ওই যে 17 জিজ্ঞেস করলো, 17 তুমি নিজে নিজেই পারবা। তাহলে 25টা আমি করাই দিই, যাতে একটু আগায় আমাদের। একটা নতুন অঙ্কও করা হয়ে গেল, আবার 17 তো তোমরা নিজেরা নিজেরাই পারবা। তাহলে আমি 25 নাম্বারটা করাই দিই। আচ্ছা, তাহলে 25 পড়তেছি, খেয়াল করো সবাই একটু। 25-এর সমাধানটা আমরা একটু করব এখনই।
তোমরা 25 নম্বর অঙ্ক দেখো কি বলছে। 25-এ বলা হয়েছে দ্য ফলোইং ইনফরমেশন ইজ টেকেন ফ্রম দ্য বুকস অফ দ্য আরএকে লিমিটেড ফর দ্য ইয়ার 2017, 2017 সালের তথ্য। ডিটেলস হিসাবে দেওয়া আছে বিগিনিং র মেটেরিয়াল ইনভেন্টরি 1,20,000, এন্ডিং র মেটেরিয়াল ইনভেন্টরি 48,000, পারচেজ অফ র মেটেরিয়াল 3,60,000, ডিরেক্ট ওয়েজেস এর পরিমাণ 2,20,000, এরপরে বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস, বিগিনিং ফিনিশ গুডস, এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস, এন্ডিং ফিনিশ গুডস, ফ্যাক্টরি ওভারহেড, সেলিং ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। পরে বলছে দ্য কোম্পানি সেলস ইজ প্রোডাক্ট বাই অ্যাডিং 20% প্রফিট অন টোটাল কস্ট। টোটাল কস্টের উপরে 20% মুনাফা যুক্ত করে আমাদেরকে করতে বলছে। ইনস্ট্রাকশন দুইটা চাইছে, তার মধ্যে প্রথমটা বলছে ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ দ্য ভ্যাট এডিশন, কত টাকা মূল্য সংযোজন করব, ভ্যালু এডিশন কত টাকা মূল্য সংযোজন করা হলো মানে বাড়ানো হইলো সেটা বের করতে। আর 2 নম্বর রিকোয়ারমেন্ট বলা হয়েছে ডিটারমিন দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট পেবেল, ভ্যাট পেবেল এর পরিমাণ বের করো বাই দ্য কোম্পানি ইফ দ্য রেট ইজ ভ্যাট, যদি ভ্যাটের পরিমাণ 15% হয়। আর তোমরা যে বললা 17 নম্বর অঙ্ক, একদম সেম টু সেম 17 নম্বর অঙ্ক এটা, তবে এটার মধ্যে দুইটা এন্ট্রি আছে, ওইটার মধ্যে দুইটা এন্ট্রি কম আছে, এই জন্য আমি 17টা হোমওয়ার্ক দিলাম, তোমরা নিজেরাই করতে পারবা 17 নম্বর। চলো তাহলে, যেমন এই 25 নম্বর অঙ্কে ওয়ার্ক ইন প্রসেস নামে এন্ট্রি আছে, কিন্তু 17 নম্বর অঙ্কে ওয়ার্ক ইন প্রসেস নাই। তাহলে তোমরা কি করবা, এই 25 করাই দিলে ওয়ার্ক ইন প্রসেসের লাইন দুইটারে হাওয়া বানাই দিবা, তাহলেই অঙ্ক হয়ে গেল। এটা একটু বড়, তাহলে এটা করাই দিই। চলো স্টেটমেন্ট করা শুরু করে দিলাম। ভ্যাটের স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ভ্যাট। দুইটা ঘরে করা যায়, একটা ঘরে করা যায়, আমি একটা ঘর দিয়ে করে নিলাম। বিগিনিং র মেটেরিয়াল, একটু বড় লিখি, 1,20,000। এটা মুখস্থ অঙ্ক, বুঝছো? এগুলা সব অঙ্ক মুখস্থ অঙ্ক, দেখা দেখা বহাই দিবা, অ্যাডও লিখতে হতাম না। মানে আমি যে রুলসটা লিখে দিচ্ছি ওইটা অনুযায়ী দেখা দেখা বহাই দিবা। র মেটেরিয়াল পারচেস, র মেটেরিয়াল পারচেজ হলো 3,60,000। এগুলো একটা পারলে তুমি সব পারবা, শুধুমাত্র একটা লাইনের মধ্যে পার্থক্য হয়, প্রফিট অন কস্ট হয়, প্রফিট অন সেল হয়। এই দুইটা মনে রাখতে পারলে তুমি যে কোনো অঙ্ক করে নিতে পারবা। কারণ আমাকে কাজ হলো এটা যোগ করা, ক্যালকুলেটরে যোগ টোগ করে বহাই দিব, তাহলে এটা অ্যান্সার আসলে 4,80,000। এটার একটা নাম আছে, এই নামটা লেখা ভালো, না লেখলেও যদি হইব, তারপর আমি লিখে দেই। র মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ, এটা থেকে আমাদের কাজ হলো ইন্ডিং র মেটেরিয়ালকে মাইনাস করে দেওয়া। তারেও খুঁজাইন না বাই করে বহাইতে হইব। ইন্ডিং র মেটেরিয়াল, ইন্ডিং র মেটেরিয়াল হলো 48,000। 4,80,000-এর সাথে 48,000 বিয়োগ, আমার সাথে সাথে তোমরা একটু ক্যালকুলেট কইরো।
এটা আসে হলো 3,32,000। এটার নাম হলো র মেটেরিয়াল ইউজড। ইউএসইডি মনে রাখবা, ইউএসইডি, ইউজড। আর কনজিউমড যেটা লেখো, র মেটেরিয়াল ইউজ লেখলেও হবে, র মেটেরিয়াল কনজিউম লেখলেও হবে। যেটা লিখতে চাও লিখতে পারো, কোনো আপত্তি নাই। র মেটেরিয়াল ইউজ লেখো, র মেটেরিয়াল কনজিউম লেখো, যেটা তোমাদের ভাল লাগে। আচ্ছা, এর সাথে যোগ, এই অঙ্কে ডিরেক্ট জাতীয় যতগুলো খরচ হয় সাধারণত তিনটা হয়: ডিরেক্ট এক্সপেন্স, প্রোডাক্টিভিটি ওয়েজেস, আর একটা প্রোডাক্টিভ ডিরেক্ট লেবার। এখন এই অঙ্কে আছে ডিরেক্ট ওয়েজেস। ডিরেক্ট ওয়েজেস এর বিকল্প নাম হলো তিনটা, আমি লিখে দিছিলাম, তোমরা একটু দেখে নিও। এটা সরাসরি দেওয়া আছে 2,20,000। তাহলে আমাদের কাজ হলো 2,20,000 করা, যোগ করে দিলে 6,52,000। এটার নাম হলো প্রাইম কস্ট। এই অঙ্কটা কিন্তু কালকে ট্যাক্স পরীক্ষায় আসবো। আবার এটা বাংলা ভার্সন আইবো, ওটাতে ইংলিশ, এটা আইবো বাংলা। আচ্ছা, এখানে আমরা ইংলিশে করতেছি। আচ্ছা, যোগ ফ্যাক্টরি ওভারহেড। এটা প্রশ্নে দেয়া আছে ফ্যাক্টরি ওভারহেড 1,28,000। ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণ 1,28,000। আমরা আবার কি করব, 1,28,000 যোগ করব। যোগ করলে অ্যান্সার আসে 7,80,000। এটার নাম হলো ওয়ার্ক কস্ট। স্যার বাকি যে আরো দুইটা ওভারহেড আছে ওগুলো কি এখানে বসবো না? না, এটার নাম হলো ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট। এর সাথে আবার কি করব আমরা, বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস, এটা যোগ করে আলাম। ওয়ার্ক ইন প্রসেস লেখাই আছে, ডাব্লিউআইপি লিখছি, আশা করি বুঝবা। ওয়ার্ক ইন প্রসেস সংক্ষেপে এটাকে। বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস কত আছে খুঁজে একটু বাই করতে হইব, 80,000। বিয়োগ করলে থাকে 7,00,000, মাইনাস এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস। এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস আছে 60,000। ওই যোগ করতে যায় বিয়োগ করে লাইছে, দেখছো? খেয়াল করো না তোমরা? গেছিল তো। এটা হলো 8,60,000। এটা থেকে 60,000 টাকা বিয়োগ, এন্ডিংটা বিয়োগ করলে অ্যান্সার হলো 8,00,000। এটার নাম হলো প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। আচ্ছা, এর সাথে বাকিটুকু এইদিকে করি আমি, দেখা যায়। এর সাথে যোগ বিগিনিং ফিনিশ গুডস। বিগিনিং ফিনিশ গুডস, বিগিনিং ফিনিশ গুডস দেওয়া আছে 70,000। তাহলে আমাদের কাজ হলো এই 8,00,000-এর সাথে 70,000 যোগ, যোগ করলে হয় 8,70,000। এটার একটা নাম আছে, লিখতে পারলে ভালো, না লিখলেও চলে। মনে রাখবা কিছু কিছু শিরোনাম আছে, ওটা না লিখলেও চলবে, যেমন এই যে এইটা। আর একটা হলো এখন যেটা লিখবো, তারপরে লিখতে পারলে ভালো। এটার নাম হলো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এসওএলডি, সোল্ড। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সোল্ড মাইনাস এন্ডিং ফিনিশ গুডস। এন্ডিং ফিনিশ গুডস হিসাবে আমাদের প্রশ্নে 75,000 টাকা দেয়া আছে।
তাহলে এটা থেকে আমরা ৭৫,০০০ মাইনাস করে দিব। ৭,৮০,০০০ ৭০ মাইনাস ৭৫,০০০, তার মানে ৭,৯৫,হাজার। এটার নাম হলো কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যোগ খরচ আছে, একটা হলো সেলিং এক্সপেন্স, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। কোনটা আগে লিখবা তোমার ইচ্ছা। আমি দুইটা একবারেই লেখা দিলাম। প্রথমে লিখলাম অ্যাডমিনিস্ট্রেটিভ, না সেলিং আগে আছে, সেলিং এ লিখি। সেলিং এক্সপেন্স, আমরা এটা শিরোনামও লিখতে পারি। আচ্ছা শিরোনাম লিখেই করাই, আমি নিয়মের মধ্যে শিরোনাম দিয়েই করাইছি। অপারেটিং এক্সপেন্স, এই যে অপারেটিং এক্সপেন্স শিরোনামটা লিখলাম, এটার মধ্যে সেলিং ওভারহেড, এটা প্রশ্নে দেয়া আছে ৩০,০০০, ইনার কলামে লিখে দিলাম। আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এইটা আছে ৩৫,০০০। এই দুইজনকে যোগ করলে এখানে হয় ৬৫,০০০। এই ৬৫,০০০ যোগ করে দেব, যোগ ৬৫,০০০, এটা যোগ করার পরে আনসার আসে ৮,৬০,০০০। এটার নাম হলো টোটাল কস্ট। এর সাথে আমরা কি করব, প্রফিট যোগ করব। প্রফিট এখানে লিখবো ৮,৬০,০০০। এখন কথা হলো প্রফিট কেমনে ধরতে বলছে। আমাদের বলছে প্রফিট 20% অন টোটাল কস্ট। যদি টোটাল কস্টের উপরে ধরতে বলে তাহলে ডিরেক্ট 20% ধরালাম। তাহলে আমরা কি করব, এটার উপরে 20% ধরবো। তাহলে আসে ১,৭২,০০০। এই ১,৭২,০০০ যোগ করার পরে যে অ্যান্সার আসে এটার নাম হলো সেলস প্রাইস। এই সেলস প্রাইজের আরেক নাম কি জানো, আউটপুট ভ্যাট। তুমি যদি 10,32,000। লেখো লিখতে পারো। হ্যাঁ, আরেকটা বিষয় মনে রাখবা, এই যে র মেটেরিয়াল ইউজ, এটার আরেকটা নাম হলো ইনপুট ভ্যাট। এটার আরেকটা নাম, যদিও লাগে না এত কিছু, ইনপুট ভ্যাট। তার মানে সেল প্রাইজের আরেক নাম হলো আউটপুট ভ্যাট, র মেটেরিয়াল ইউজের আরেক নাম হলো ইনপুট ভ্যাট। আমাদের স্টেটমেন্টটা হয়ে গেছে, স্টেটমেন্টটা সাজানো হয়ে গেছে। এখন দুইটা রিকোয়ারমেন্ট চাইছে, আমরা ওই দুইটা সাজাই দিব। তোমরা এইটুকু উঠাও আগে, তোমরা আগে এইটুকু একটু উঠাও, উঠানোর পরে আমি সাজাই দিব। চাইছে রিকোয়ারমেন্ট ইনস্ট্রাকশন দুইটা, দুইটা আবার নাম্বার এ নাম্বার বি এরকম করে চাইছে। এখন এটা যোগ করলে কত আসে, স্যার 10,32,000। 10,32,000। 10,32,000, এই হলো আউটপুট ব্যাট। ইনপুট ব্যাট, আউটপুট ব্যাট। তোমরা এখন এই 10,32,000 পর্যন্ত উঠানো হয়েছে, বাকিরা একটু আওয়াজ দাও। যদি কারো উঠানোর সময় লাগে তাহলে আমি সলভ করাই দিব, একটু অপেক্ষা করব। আশা করি তোমাদের হয়েছে। উপরের অংশ মুছে এখন আমরা করব রিকোয়ারমেন্ট ওয়ান। এটা রিকোয়ারমেন্ট আকারে সাজায় দিতে বলছে, তাই আমরা এখানে লিখি রিকোয়ারমেন্ট ওয়ান। আমাদের হলো প্রথম রিকোয়ারমেন্ট বলছে ভ্যালু অ্যাডিশন। লিখবো উই নো ভ্যালু অ্যাডিশন, অ্যাডেড, ভ্যালু অ্যাডেড। এটার জন্য আমরা লিখবো সেলিং প্রাইস মাইনাস র ম্যাটেরিয়াল ইউজ। স্যার এখানে তো রিকোয়ারমেন্টের মধ্যে জার্নাল তো বলেই নেই, মানে শুধু ভ্যালুয়েশন বলছে আর এই বাকিটা বলছে, মানে জার্নালটা কি জাবেদা তো করতেই হবে? করতেছি না, জাবেদা করি নাই তো, কই জাবেদা করতেছি।
সরি সরি। ভ্যালু অ্যাডেড বাই করতে বলছে, এটা বাই হ্যাঁ করতে হ্যাঁ বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তাহলে সেলিং প্রাইস 10,32,000, আর র মেটেরিয়াল ইউজড, ও ইউজটাই লিখি নাই, এই যে র মেটেরিয়াল ইউজ হলো 4,32,000। তাহলে এটার অ্যান্সার হলো 6,00,000। রেকর্ড টু, ভ্যাট বাই করতে বলছে, যেটা হলো অ্যামাউন্ট অফ ভ্যাট। ওই নো ভ্যাট পেয়েবল, ভ্যাট পেয়েবল সমান কি লিখবো, এই যে ভ্যালু এডিশন ইন্টু 15%, ইন্টু 15%। এটা প্রশ্নে বললেও 15, না বললেও 15। 6,00,000-এর 15% কাউন্ট করে দিব, 6 15 90,000। এই হইলো আমাদের ই, যে অঙ্কটা বললা এই অঙ্কটা এখানেই শেষ। এটা 25 করলাম, 26 তোমরা পারো, 27 পারো, এখন অনেক অঙ্ক পারো। আমি তোমাদের কিছু অঙ্ক এখন আমি বলে দেব, এই অঙ্কগুলা তোমরা 2 ক্লাসে কইরা আমাকে দেখাইবা। অবশ্যই হোমওয়ার্ক জমা দিবা 2 ক্লাসে। আমি যে নাম্বার গুলো এখন বলবো, আশা করি এই পর্যন্ত তোমাদের উঠানো হয়েছে। এখন কে জানি তোমরা 17 নিয়ে কোশ্চেন করছিলা, 17 এখন পারবা না? জি স্যার। আচ্ছা, অবশ্যই তোমরা বাসায় করবা। 19 20, 19 20 লিখে নাও নাম্বার গুলো, 19 20 21 22। 19 20 21 22 দেখা দেখা পইরা যাইবা, যেটা করতে মনে ইচ্ছা করবে সেটা করবা। 23 24, 30 29, 27 28, 26 26 27 28 30 29। চলো, আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে ইনশাল্লাহ টাইমলি দেখা হইব। সবাই টাইমলি জয়েন করবা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।